একই চলক যদি যোগ করা হয় অথবা গুণ করা হয় অথবা ওই চলক দিয়ে বাম পক্ষ বা ডান পক্ষ ভাগ করা হয় অথবা বিয়োগ করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই করা হোক না কেন, কখনো রাশির পরিবর্তন হয় না। হ্যালো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলের স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা শেষ। তো বার্ষিকের পরীক্ষার জন্য যে সকল অধ্যায়গুলো রয়েছে সেই সকল অধ্যায় থেকে আজ থেকে ক্লাস শুরু করব। তো তোমরা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধু শেয়ার করে দেবো। অর্থাৎ তোমাদের ক্লাস করাবো অধ্যায় 5 অর্থাৎ সরল সমীকরণ। কি বললাম, তোমাদের কাছে ক্লাস করাবো অধ্যায় 5 সরল সমীকরণ। ওকে, তোমাদের আজকে ক্লাস হবে সরল সমীকরণ। তো এখানে আমাদের সরল সমীকরণ অধ্যায়ে প্রথমে আমাদের অধ্যায়টিতে যে অধ্যায়গুলো আমাদের জানতে হবে, আমি প্রত্যেকটা ক্লাসের প্রথম অংশটুকে তোমাদের আমি বেসিক দেওয়ার চিন্তা ভাবনা করি, যাতে এই বেসিকগুলো যখন তোমরা জানবা তোমরা পুরো অধ্যায় সম্পর্কে অঙ্কগুলো তোমরা করতে পারবা। অর্থাৎ অঙ্কগুলো যখন দেখবা তোমরা সেই অঙ্কগুলো বুঝতে পারবা এবং তোমরা এক একাই সমাধানগুলো অঙ্কগুলো করতে পারবা। তো দেখো, তোমাদের প্রথম অংশ প্রথমে বেসিক দিব, তারপরে অধ্যায়ের অঙ্কগুলো শুরু করব। মনে করো যে এই আমার বাম হাতে রয়েছে আলু এবং এটা হচ্ছে তোমার দাড়িপাল্লা। হ্যাঁ, তো দাড়িপাল্লার অবশ্যই বাটখারা রয়েছে। বাটখারা বলতে যেটার মাধ্যমে আমরা ওজন মাপি। হ্যাঁ, অর্থাৎ একটা আমরা ধরো বললাম যে অনেকগুলো আলু এবং বাটখারার ওজন 2 কেজি, সেইটা যদি আমরা ধরো মাপি, ধরো এবার দাড়িপাল্লা ধরলাম, এই পাশে আলু এই পাশে 2 কেজির বাটখারা। তো এইটা সমতা কি কখনো হওয়ার পসিবিলিটি আছে? সমতা হবে যখন আলুর ওজন 2 কেজি হবে এবং বাটখারার ওজনটাও 2 কেজি হবে, তখন সেটা সমতা হবে। তো মনে করো যে এইটা মনে করো তোমার হচ্ছে দাড়িপাল্লা। হ্যাঁ, তুমি মনে করো এটা দাড়িপাল্লা। তো এটা তুমি কি মনে করতে বললাম? দাড়িপাল্লা। তো এখান থেকে দেখো তো এই যে আমাদের দাড়িপাল্লার এই দিকে কি হয়, এখানে মনে করো একটা পাত্র রয়েছে, এখানে একটা পাত্র রয়েছে। হ্যাঁ, তো এই যে পাত্র রয়েছে এখানে আমি বাটখারা রাখলাম এবং বাটখারার ওজন কত বললাম? বাটখারার ওজন বলতে বাটখারার ভর বললাম হলো, বাটখারার ভর কত বললাম বলো তো? 2 কেজি। এবং এখানে আলু রয়েছে। কি আলু রয়েছে? আলু রয়েছে। এবং আলু বললাম আমি, আলুরও ভর কত বললাম? 2 কেজি। দেখো তো আমাদের দাড়িপাল্লাটা অবশ্যই কি হবে, সেটা সমান হবে, তাই না? অবশ্যই কি হবে? সমান হবে। আমাদের অধ্যায় সমীকরণ অধ্যায়, সুতরাং ভালো করে সমীকরণের বেসিকটা ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি দেখবা যে অধ্যায়ের অঙ্কগুলো একাই করতে পারতেছো। হ্যাঁ, ওকে। তো এরপরে ধরো তোমাকে আমি আর একটা দাড়িপাল্লা দিলাম। কি দিলাম? আর একটা দাড়িপাল্লা দিলাম। হ্যাঁ, তো এইখানে আমি দিলাম যে ধরো এইভাবে আমি তোমাকে একটা এখানে আলু দিলাম, আমি আলু দিলাম এই 2 কেজি ধরো আলু দিলাম। হ্যাঁ, 2 কেজি আলু দিলাম। এবং এইখানে একটা আমি এটা ধরে থাকার জায়গা, ধরে থেকে মাপার জায়গা, এটাকে বলে ধরে থেকে মাপার জায়গা। এইখানে আমি তোমাকে দিলাম যে ধরো 1.5 কেজির বাটখারা কি বলা হয়? বাটখারা না, ওকে, বাটখারা বলা হয়। ওকে, তো এই যে বাটখারা দিলাম 1.5 কেজি আর এটা দিলাম 2 কেজি। দেখো তো এইটা দেখো, বাটখারা এখানে দিলাম 1.5 কেজি, আলু দিলাম 2 কেজি, আর এখানে বাটখারা দিয়েছিলাম কয় কেজি? 2 কেজি। এবং এখানে আলু দিয়েছিলাম কয় কেজি? 2 কেজি। তো দেখো তো তখন কি ছিল? সমান ছিল। আর এটা কি হবে? অবশ্যই যেটা বাটখারার পাশ সেটা কি হবে? নিচে থাকবে এবং আলু পাশটা কি হবে? উঁচু হয়ে যাবে না? এটাই সমীকরণে আমাদের অংশ। ধরো তোমাকে আমি অঙ্ক দিলাম এইভাবে যে 2x + 1 = 5, এই টাইপের একটা অঙ্ক দিলাম। আর একটা অঙ্ক দিলাম যে 2 = 2, মনে করো। আর একটা দিলাম 2 = 3। দেখো তো এই অঙ্কগুলোতে দেখো তো এই যে 2 = 2, যেইটা আমাদের 2 = 2 মানে সমান বলতে বোঝানো হয় এই 2 আর এই 2টা কি সমান? অবশ্যই সমান, অবশ্যই সেটা সমান। কিন্তু এই যে দেখো তো 2 আর 3 সমান কি? সমান না, তাহলে এটা কি হবে? অবশ্যই অসমান হবে। এই জন্য এগুলো বোঝানো হয়। দেখো তো এটা ছিল 1.5 কেজি, এটা কত ছিল? 1.5। আর এইটা কত ছিল? 2। তাহলে দেখো তো এই দুটা কি সমান? কখনোই সমান না। ওকে, আর এটা কত ছিল? 2, এটা ছিল 2, তাহলে এটা কি অবশ্যই হবে কি? সমান। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এইখানে দেখো তো এটা কি সমান না? তাহলে এইটা কি? এইটা দেখো তো যে 2x + 1 = 5, অর্থাৎ 2x + 1, এই যে 2x + 1 আর এটা 5, এই 2x + 1 আর এই যে 5, এটা কখন সমান হবে? যখন x এর মানের উপর ডিপেন্ড করবে। এটা কার মানের উপর ডিপেন্ড করবে বলো তো? x এর মানের উপর ডিপেন্ড করবে, x এর মান। তাহলে কার উপর ডিপেন্ড করলো? x এর মান। ওকে, বুঝতে পারছো? তো এই জায়গাটা আমি আবার আসতেছি। তো সমীকরণ অধ্যায়ে আমাদের প্রথমে জানতে হবে যে অজ্ঞাত রাশি। কি বললাম? অজ্ঞাত রাশি। অজ্ঞাত মানে কি জানো?
অজ্ঞাত কথার অর্থ কি? কি বললাম যে অজ্ঞাত, অজ্ঞাত এই কথার অর্থ কি জানো? এই কথার অর্থ অজানা। কি বললাম? অজানা। তাহলে দেখো তো এই যে আমি এক্স কে কি বলি? এক্স এর মান কি আমি জানি? কখনোই জানি না। এক্স এর মান যেটা দিয়ে দেবো তখন ওইটা বা অঙ্কে এক্স এর মান বের করবো। তো এক্স এর মান আমি জানি না, এটাকে কি বলতে পারবো? অবশ্যই অজ্ঞাত রাশি বলবো বা অজানা রাশি বলবো। ওকে, এই হলো তোমাদের সমীকরণের জাস্ট কিছু অংশ। এরপরে সমীকরণ, এখান থেকে আমাদের সমীকরণ কাকে বলে জানতে হবে। কি বললাম? সমীকরণ কাকে বলে। দেখো তোমাকে আমি একটা সমীকরণ দিলাম, এক্স প্লাস ওয়ান সমান সমান 5, এক্স প্লাস ওয়ান সমান সমান 5। বলো তো এটা কি বাক্য? ক্লাস 5-এ শিখছো, গাণিতিক না খোলা বাক্য? বাক্য শিখছো তো। তো এখানে বলো তো গাণিতিক না খোলা বাক্য? এটা এক্স প্লাস ওয়ান, এক্স এর মান তুমি কি জানো? কখনোই জানো না। তাহলে এটা অবশ্যই কি বাক্য হবে? খোলা বাক্য। ওকে, কি বাক্য হবে? খোলা বাক্য। তবে এইটাকে বলা হয় গাণিতিক খোলা বাক্য। কি বললাম? গাণিতিক খোলা বাক্য। তবে এটা আমাদের গাণিতিক খোলা বাক্য বলবা। ওকে, গাণিতিক খোলা বাক্য। হ্যাঁ, তারপরে বললাম দেখো তো এই যে আমাদের গাণিতিক খোলা বাক্য পাওয়া গেল। এখন তুমি এখানে তুমি বলতে পারো সমীকরণ কাকে বলে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হলো যে সমীকরণ, কি বলা হলো? সমীকরণ কাকে বলে? সমীকরণ কাকে বলে? তখন তুমি কি করবা বলো তো? সমীকরণ কাকে বললে তুমি কি করবা? বলো বলো, সমীকরণ কাকে বলে বলো তো? এই যে দেখো একটু এখানে দেখালাম যে গাণিতিক খোলা বাক্য। কি দেখালাম বলো তো? গাণিতিক খোলা বাক্য। তোমাদের পরীক্ষায় দেওয়া হয়েছে যে সমীকরণ কাকে বলে, তখন তুমি কি করবা বলো তো? যে সমান চিহ্ন বিশিষ্ট। দেখো তো এইটা আমাদের একটা কি বাক্য? গাণিতিক খোলা বাক্য। এটা কি বাক্য? গাণিতিক খোলা বাক্য। এই সমীকরণটা গাণিতিক খোলা বাক্য। তো এই যে গাণিতিক খোলা বাক্য, এটাকে আমি কি বলতে পারি বলো তো? অবশ্যই কি বলতে পারি? সমীকরণ বলতে পারি। কি বলতে পারি? সমীকরণ বলতে পারি। এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণ কাকে বলে? তোমার পরীক্ষায় পড়ে গেছে সমীকরণ কাকে বলে। তাহলে দেখো তো এই যে একটা, এই যে একটা, দেখো তো এই পাশ আর ওই পাশ, অর্থাৎ দুইটা যে পাশ রয়েছে, এটা তোমাদের এই সমানের, সমানের বাম পাশকে বলা হয় বাম পক্ষ। কি বললাম? সমানের বাম পাশকে বলা হয় বাম পক্ষ, এবং সমানের ডান পাশকে কি বলা হয় বলো তো? অবশ্যই তোমরা জানো সেটা, ডান পক্ষ। তাহলে দেখো তো বাম পক্ষ এবং ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ, দুইটা পক্ষের মধ্যে কোন চিহ্নটা ব্যবহার করা হয়েছে বলো তো? কোন চিহ্নটা? সমান চিহ্নটা। তাহলে তুমি সমীকরণ কাকে বলে যদি বলে ছাড়ে, তুমি কি করবা? সমান চিহ্ন বলো, সমান চিহ্ন, সমান চিহ্ন সংবলিত। কি বললাম? সংবলিত, সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে কি বললাম? গাণিতিক খোলা বাক্যকে। তো লেখো, সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। ওকে, সমীকরণ বলে। মনে থাকবে? তাহলে সমীকরণ কাকে বলে পরীক্ষায় ছোট প্রশ্নে বা সংক্ষিপ্ততে তোমাকে দিয়ে দেওয়া হলো, তখন কি বলবা? যেহেতু দুইটা আমাদের পক্ষ রয়েছে সেই জন্য সম্পর্ক কিসের? সমানের, সেজন্য বলবা সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। ওকে, মুখস্থ। এটাকে বলা হয় সংক্ষিপ্ত প্রশ্ন। সমীকরণ কাকে বলে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে, তোমরা এটাকে এইভাবে লিখবা। এরপরে তোমাকে এখন প্রশ্ন বলা হলো, তুমি এখন আমাকে বলতে পারো স্যার যেখানে সমান চিহ্ন ব্যবহার করেছে এখানে তো প্লাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। ওকে, সেই জন্য সমীকরণ কাকে বলে এখানে আরো কিছু কথা তুমি যদি চাও অ্যাড করতে পারো, যে বলতে পারো যে এইটা প্রক্রিয়া চিহ্ন। প্লাস চিহ্নকে কি বলা হয় বলো তো? প্রক্রিয়া চিহ্ন। কি বলা হয়? প্রক্রিয়া চিহ্ন। ওকে, কি বলতে পারো এটাকে? প্রক্রিয়া চিহ্ন। তাহলে তুমি কি ব্যবহার করেছো? প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করেছো। তারপরে কি চিহ্ন ব্যবহার করেছো? প্রতীক ব্যবহার করেছো। এটাকে কিসব প্রতীক বলা হয়? সম্পর্ক প্রতীক। এই জন্য বলা হয় যে প্রক্রিয়া বা সম্পর্ক, এই যে প্রতীকের, অর্থাৎ বাম পাশের পক্ষ এবং ডান পাশের পক্ষ, দুইটা পক্ষ থাকবে এবং এদের মাধ্যমে একটা গাণিতিক খোলা বাক্য তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। ওকে, সমীকরণ কাকে বলে বুঝতে পারছো তাহলে? ধন্যবাদ। সমীকরণের পর তোমাদের এখানে বাম পক্ষ ডান পক্ষ একদম ক্লিয়ার। হ্যাঁ, তো এরপরে আমরা আসবো, সমীকরণের পর আসবো যে চলক। কি বললাম? চলক। দেখো তো তোমাদের এরপরে আসবো যে চলক। 4
পয়েন্ট অর্থাৎ 4 অধ্যায়ে 4.1, 4.2, 4.3 আমি চলক নিয়ে সকল কিছু আলোচনা করেছি, মানে প্রত্যেকটা অনুশীলনের প্রথম অংশে চলক নিয়ে বলেছি ডিটেলসে। তো তোমরা যদি পারো ওই ক্লাসটা দেখে আসবা। তো চলক বলতে বোঝানো হয় স্মল লেটার, কি বললাম, ইংলিশে যে ব্যবহার করা হয় লেটারগুলো সেগুলো স্মল লেটারকে বলা হয়। এই যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমাদের চলক। হ্যাঁ, চলক বলতে ভেরিয়েবল বলা হয়। হ্যাঁ, তো চলক দেখো ছোট হাতে ABC ডট 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 এক্স ওয়াই জেড, এগুলোকে কি বলা হয়, এগুলোই হচ্ছে আমাদের চলক। তো এই যে চলক রয়েছে, তো তোমাদের ক্লাস 6-এ যেহেতু তোমরা, সেহেতু তোমাদের আলোচনা এক চলক বিশিষ্ট এবং দুই চলক বিশিষ্ট। তো তোমাদের আজ আমি এই ক্লাসটাতে নিব এক চলক বিশিষ্ট চলক নিয়ে সকল অঙ্ক করাই দেবো। তোমাদের যখন পার্ট 2 দিব এই অধ্যায়ের, তখন তোমাকে ওখানে দুই চলক বিশিষ্ট যেসব অঙ্কগুলো থাকবে সেই সব অঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের প্রথমে একটা আমি বললাম 2x + 1 = 5। দেখো তো কি বললাম, 2x + 1 = 5। এখানে কয়টা চলক আছে বলো তো, এখানে কয়টা চলক, শুধু x আছে, এই x আছে শুধু না, এটাকে কি বলা হয়, চলক বলা হয়। কি বলা হয়, চলক বলা হয়। তাহলে এখানে চলক কয়টা বলো তো, একটা। তাহলে এটাকে কি বলবা, এটাকে অবশ্যই বলতে পারবা এক চলক। তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণ, এটার নাম কি হবে, এক চলক বিশিষ্ট সমীকরণ। তো মনে রাখবা, তোমার পরীক্ষায় সমীকরণ না দিয়ে বললো সরল সমীকরণ, তোমাদের বইয়ের যে অধ্যায়ের নাম সরল সমীকরণ, তখন তুমি কি বলবা, এক চলক বিশিষ্ট, বলো এক চলক বিশিষ্ট সরল সমীকরণকে বলা হয় এক চলক। এই যে এক চলক লিখলাম না, এখানে লিখে নাও যে এক চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট সমীকরণকে, এক চলক বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। কি বললাম, সরল সমীকরণ বলে। ওকে, এই হলো তোমাদের সরল সমীকরণ। হ্যাঁ, এই হলো তোমাদের সরল সমীকরণ। এরপরে সরল সমীকরণে তুমি এক চলক বিশিষ্ট শিখলা, তো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণে তোমাকে আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝাবো এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ। ওকে, তো দেখো তো আমি তোমাকে একটা দিলাম যে 2x + y = 5। দেখো তো এখানে আমি ইউজ করেছিলাম 2x + 1 = 5, আর এখানে ইউজ করলাম কি 2x + y = 5। তো y একটা চলক, x একটা চলক, তাহলে কয়টা চলক হলো, দুইটা চলক। হ্যাঁ, দুইটা চলক। আর এই যে 1 ছিল না, এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট। কি বলা হয়, কনস্ট্যান্ট বা ধ্রুবক। হ্যাঁ, কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এইগুলো সমীকরণ নির্ণয়ের যে আমাদের নিয়ম রয়েছে সেই নিয়মে আসবো। তবে এক চলক বিশিষ্ট সমীকরণ এবং দুই চলক বিশিষ্ট সমীকরণ, বুঝতে পারছো, এবং সরল সমীকরণ এবং সমীকরণ, অজ্ঞাত রাশি, অজানা রাশি, সবগুলো একদম ক্লিয়ার। এরপরে আমাদের সমীকরণের যেসব অঙ্কের যে নিয়মগুলো রয়েছে, আমরা অঙ্কগুলো করবো কিভাবে, তো সেই নিয়মটা আগে দেখাবো, তারপরে অঙ্কে আসবো। হ্যাঁ, তো তোমাদের বললাম কি যে একটা তোমাদের এখান থেকে শুদ্ধি পরীক্ষা, কি বললাম বলো তো, শুদ্ধি পরীক্ষা। তো তোমাদের পরীক্ষায় যদি শুদ্ধি পরীক্ষাটা আসে, কি বললাম, শুদ্ধি পরীক্ষাটা যদি তোমাদের পরীক্ষায় আসে, তখন তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের বাম পক্ষ ডান পক্ষর প্রমাণের পরীক্ষা। তো শুদ্ধ পরীক্ষাটা তোমাদের বা শুদ্ধি পরীক্ষাটা তোমাদের দেখাবো। তো একটা নিয়ম রয়েছে অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার, সেই নিয়মের সাথে সাথে শুদ্ধ পরীক্ষাটা দেখো। তো দেখো নিয়মটা, এই নিয়মটা সুন্দর করে একটু দেখবা। হ্যাঁ, এই নিয়মটা সুন্দর করে দেখবা। ধরো তোমাকে বলা হলো দুইটা রাশি মনে করো, আমি বললাম যে এ একটা রাশি এবং বি একটা রাশি। কি বললাম, এ একটি রাশি এবং বি একটি রাশি। এই দুইটি রাশি দেখো তো, মনে করো এ একটা আর বি একটা রাশি, দুইটা রাশি সমান আছে, মানে মনে রাখবা এ এর মান যদি 2 হয় তাহলে বি এর মান কত হবে, 2 হবে, মনে থাকবে। এ এর মান 2 হলে বি এর মান কত হবে, 2 হবে। সেজন্য এই দুটি রাশিকে কি বলা হয়েছে, সমান রাশি। ওকে, এই জন্য সেটাকে কি বলা হয়েছে, সমান রাশি। তাহলে a = b, এটা তো মানো a = b, অর্থাৎ এই দুটো রাশি সমান। যদি পরস্পর সমান রাশি, কি বললাম, এটা মনে রাখবা, পরস্পর সমান রাশি। ওকে, পরস্পর সমান রাশির উভয় পাশে, কি বললাম, পরস্পর সমান রাশির উভয় পাশে একই চলক যদি যোগ করা হয় অথবা গুণ করা হয়, অথবা ওই চলক দিয়ে বাম পক্ষ বা ডান পক্ষ ভাগ করা হয়, অথবা বিয়োগ করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই করা হোক না কেন, কখনো রাশির পরিবর্তন হয় না, কখনো রাশির পরিবর্তন হয় না। ওকে, পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে, কি বললাম, প্রত্যেকটির সাথে একই রাশি, কি বললাম, একই। তো একই মনে না রাখতে পারলে মনে রাখবা সমান রাশি যোগ করলে
কি বললাম, যোগ করলে অথবা বিয়োগ করলে অথবা গুণ করলে অথবা ভাগ করলে, এই চারটা কাজ যদি করো, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা কাজ যদি করো একই রাশি দ্বারা বা সমান রাশি দ্বারা, কখনোই আমাদের রাশির পরিবর্তন হবে না, যেটা থাকবে সেটাই হবে। হ্যাঁ, তো দেখাচ্ছি, দেখো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। মনে করো আমি তোমাকে এ বি একটা রাশি বলেছিলাম, তাই না? তো এ আর বি, দেখো তো এ আর বি দুইটি, আমি দেখো এ একটা অর্থাৎ এ বাম পাশ আর একটা ডান পাশ, তো আমি একই রাশি যোগ করব। কি বলেছি, একই বা সমান রাশি। মনে করো এ এর সাথে আমি সি যোগ করলাম, বি এর সাথে আমি সি যোগ করলাম। দেখো তো আমি উভয় পাশে সি, মনে করো সি এর মান 1 বা 2, 2 ধরো, সি এর মান কত বললাম, 2 ধরো। তাহলে সি এর মান এখানে 2 যদি বসাও, বি এর মানও কি বসালাম, 2 বসাইতে হবে। হ্যাঁ, আর আমি আগে বলেছিলাম এ এর মান যদি 2 ধরো, বি এর মান অবশ্যই 2 হবে, বি এর মান যদি 2 ধরো, এ এর মান অবশ্যই 2 হবে। তাহলে দেখো উভয় পাশে 2 2 4, উভয় পাশে 2 2 4, কোনো পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হবে না। এরপরে এটা যোগের নিয়ম, এরপরে যোগটা শেষ, এরপরে বিয়োগ শিখাবো। দেখো বিয়োগ, মনে করো এ আর বি এই দুইটা রাশি, তো কি বলা হয়েছে, বিয়োগ। তো সি কে বিয়োগ করে দাও তো উভয় থেকে, সি কে বিয়োগ করে দাও তো উভয় থেকে। তাহলে দেখো তো সি এর মান যদি আমি বিয়োগ করি উভয় রাশি থেকে, কোনো পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, এরপরে এরপরে মনে রাখবা এ একটা রাশি এবং বি একটা। দেখো এ আর বি, দেখো তো বাম পাশ আর ডান পাশ, দুই পাশ, হ্যাঁ দুই পাশ, উভয় পাশে আমি কি বলেছি, গুণ। এইবার বিয়োগ শেষ, এরপরে গুণ। দেখো তো সি কে তুমি গুণ করো, তো সি কে তুমি গুণ করো, দেখো তো গুণ করো, গুণ করলে কি পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এর মান যদি 2 হয়, সি এর মান 2 যেতে বলেছি, 2 2 4, বি এর মান 2 হলে 2 2 সি এর মান 2 2 4। ওকে, বুঝতে পারছো? এরপরে বলা হয়েছে কি ভাগ, এরপরে বলা হয়েছে কি ভাগ। তো ভাগ করো, এই যে ভাগ, বি ভাগ সি, এ ভাগ সি, বি ভাগ সি। দেখো তো আমি যদি এ কে 2 দ্বারা ভাগ করি, বা এর মান 2 বলেছিলাম, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, আবার বি এর মান 2, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, কোনো পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হবে না। এই চারটা জিনিস সুন্দর করে মনে রাখবা, যে যদি পরস্পর, কি বললাম, পরস্পর যদি সমান রাশি হয়, অর্থাৎ যদি এই পাশ বাম পাশ আর ডান পাশ যদি সমান রাশি হয়, তাহলে একই বা সমান রাশি যোগ করো, বিয়োগ করো, গুণ বা ভাগ করো না কেন, সকল রাশি অর্থাৎ বাম পাশ ডান পাশ সবসময় কি হবে, সমান হবে। ওকে, সবসময় কি হবে, সমান হবে। তো ধরো তোমাকে আমি বললাম যে 3 = 3, দেখো তো আমি এখানে যদি 3 সাথে আমি 2 যোগ করলাম, উভয় পাশে 2 যোগ করলাম, আবার 3 সাথে আমি 2 বিয়োগ করলাম, উভয় পাশে বিয়োগ করলাম, 3 সাথে 2 গুণ করলাম, উভয় পাশে গুণ করলাম, 3 সাথে 2 ভাগ করলাম, 3 সাথে 2 ভাগ করলাম। এই ভাগ চিহ্ন যেটা, এটাকে এইভাবেও লেখা যায়। ওকে, তাহলে দেখো তো আমাদের বাম পক্ষ ডান পক্ষ কোনোটার পরিবর্তন হচ্ছে কিনা, কোনোটাই পরিবর্তন হবে না। সেজন্যই বলা হয়েছে পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই বা সমান রাশি যোগ করো, বিয়োগ করো, গুণ করো বা ভাগ করো না কেন, কোনো রাশির পরিবর্তন হবে না। ওকে, এই হলো তোমাদের রাশি মনে রাখার নিয়ম। তো এখন শুদ্ধি পরীক্ষা করব। হ্যাঁ, তো এই নিয়মে শুদ্ধি পরীক্ষা করার একটা নিয়ম ছিল যে, এখানে তোমাকে ধরো একটা অঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে তোমাকে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো শুদ্ধি পরীক্ষার আগে আমাদের প্রধান কাজ সমাধান জানা। কি বললাম, সমাধান জানা। তো তোমাকে আমি একটা অঙ্ক দিলাম, দেখো তো বলো তো 2x + 5 = 10 দিলাম, 2x + 5 = 10 না 9 দিই, হ্যাঁ 9 দিলাম, 2x + 5। আজকে বলেছি তোমাকে আমি এক চলকের বেশি 2 চলক নিয়ে কোনো ক্লাস নেব না, তোমাদের 2 চলকের ক্লাস হবে পার্ট 2 এ। ওকে, তো দেখো 2x + 5 = 9, এই অঙ্কটা তোমাকে দিলাম। দিয়ে এখান থেকে অবশ্যই আমাদের কিসের মান বের করতে হবে বলো তো, শুদ্ধি পরীক্ষা ডাইরেক্ট করে দেবো, আমরা x এর মান জানি। শুদ্ধি পরীক্ষা মানে মনে রাখবা, শুদ্ধি পরীক্ষা মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ হতে হবে। তো দেখো তো ডান পক্ষে আমাদের সমানের ওই পাশকে বলা ডান পক্ষ, সমানের এই পাশকে বলা হয় বাম পক্ষ, বাম সাইডকে বাম পক্ষ, ডান সাইডকে ডান পক্ষ। তো এই পাশে আছে আমাদের ডান পক্ষে কত, 9, আর আমরা কি এই পাশে 9 আছে, আমরা x এর মান কি জানি, সেজন্য আমাদের কি করতে হবে, এই অঙ্কটাতে বলো তো সমাধান বের করতে হবে। কি বললাম, সমাধান বের করতে
সমাধান কাকে বলে, সমাধান কাকে বলে বা এটা জানার জন্য জাস্ট বলবো। ধরো একটা সমীকরণ, কি বললাম, একটি সমীকরণ থেকে একটি চলকের মান নির্ণয় করার পদ্ধতিকে, একটি সমীকরণ থেকে, এটা একটা সমীকরণ, এখান থেকে একটি পদ্ধতিতে, এই পদ্ধতিতে এক্স এর মান বা চলকের মান নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হয়, সমাধান বলা হয়। ওকে, বা সমীকরণের সমাধান বলা হয়। তো আরেকটা জিনিস মনে রাখবা, এখান থেকে তোমার পরীক্ষায় তুমি সুন্দর করে সমাধান পড়ে চলে গেলে, সমাধান নির্ণয়, হ্যাঁ তুমি কি সুন্দর করে সমাধান নির্ণয় শিখে চলে গেলা, সমাধান নির্ণয় শিখে চলে গেলা। যা তোমার পরীক্ষায় দিয়েছে যে মূল নির্ণয় করো, কি বললাম, মূল নির্ণয় করো। তো একটা জিনিস মনে রাখবা, সমাধান নির্ণয় যেটা, সেটাকেই বলা হয় মূল নির্ণয়। তাহলে কি বলতে পারো, যে সমাধান নির্ণয় করে আমরা যে মানটা পাবো বা চলকের মানটা পাবো, সেটাই হচ্ছে আমাদের ওই সমীকরণের মূল, ওই সমীকরণের মূল। ওকে, সমাধান আর মূলের মধ্যে কোনো সমস্যা আর হবে না, আশা করা যায়। যেটাই সমাধান সেটাই হচ্ছে আমাদের সমীকরণের মূল। যে আমরা মূলটা বা সমাধানটা করে পাইলাম, অর্থাৎ ওই চলকটার মান পাইলাম, ওই চলকটার মান দিয়ে আমরা কি সমীকরণটাকে যদি বাম পক্ষকে আর ডান পক্ষকে আমরা যদি সমান বের করতে পারি, তাহলে কি লিখতে পারবো, সমীকরণটি সিদ্ধ হয়। যদি বাম পক্ষ আর ডান পক্ষ যদি না মিলে, তাহলে সমীকরণটি কি হয় না, সিদ্ধ, সিদ্ধ ওই সিদ্ধ না, শুদ্ধ। ওকে, শুদ্ধ হয় আর শুদ্ধ হয় না। যদি বাম পক্ষ ডান পক্ষ যদি না মিলে, তাহলে কি হবে, শুদ্ধ হবে না। আর যদি মিলে যায়, তাহলে কি হবে, শুদ্ধ। ওকে, এটাকে শুদ্ধি পরীক্ষা বলা হয়। তো দেখো তোমরা, এই অঙ্কটা তোমাকে দেওয়া হয়েছে, এখান থেকে তোমাকে বলা হলো যে সমাধান নির্ণয় করতে। কি বলা হলো, সমাধান নির্ণয় করতে। তো তুমি সমাধান নির্ণয় করার জন্য কি করবা বলো তো, যে এই যে এই পাশের একটা অঙ্ক শিখছিলা, যে উভয় পাশ থেকে আমরা যদি একই রাশি যোগ করি বা বিয়োগ করি, সমীকরণটির মান কখনোই কি হবে না, পরিবর্তন হবে না। তো মনে রাখবা, সমাধান নির্ণয় করার সময় যখন তোমাকে চলকের মান বের করতে বলা হবে, যদি বাম পক্ষে শুধু চলকের মান থাকে, তাহলে অবশ্যই বাম পক্ষে শুধু চলক রাখবা। আর যদি ডান পক্ষেও চলক থাকে, তাহলে চলকগুলোকে এক পাশে অর্থাৎ বাম পক্ষে নিয়ে আসবা। মনে রাখবা যে মান নির্ণয়ের সময় চলক, মান নির্ণয়ের সময় চলক বাম পক্ষে থাকবে। ওকে, চলক কোথায় থাকবে, বাম পক্ষে থাকবে। হ্যাঁ, তাহলে দেখো তো, আমাদের এই যে 2x চলক বাম পক্ষে আছে, আমি বাম পক্ষে রাখলাম। তো তোমাকে যদি এই যে বিয়োগের নিয়ম করি, বিয়োগের নিয়মও হবে। হ্যাঁ, তো আমি এই বিয়োগের নিয়ম ইউজ করেও করবো, জাস্ট সাধারণ নিয়ম একটা করবো। তো এখানে বলা হয়েছে যে বিয়োগ যদি করি, মান পরিবর্তন হবে না। দেখো তো 2x + 5 আছে। হ্যাঁ, 2x + 5 = 9। তো দেখো তো, এখানে আমি আমাদের মান নির্ণয় বা সমাধান নির্ণয়ের সময় কি করতে হবে, যে চলকটি থাকবে, চলকটিকে কি বললাম, চলকটিকে জাস্ট রাখা যাবে, আর চলকের সাথে কোনো কিছু আর রাখা যাবে না, বা চলকের সাথে কোনো সহগ থাকা যাবে না। অর্থাৎ চলকটিকে আমাদের কি করতে হবে, মুক্ত করতে হবে। কি বললাম, চলকটিকে কি করতে হবে, মুক্ত করতে হবে। তো দেখো তো অঙ্কটা, দেখো তো যে 2x + 5, এখান থেকে আমি -5 করে দিলাম। দেখো তো, +5 থেকে এই যে দেখো তো, বাম পক্ষে আমি কি করলাম, -5 করলাম, বাম পক্ষে -5। যদি বাম পক্ষে আমি -5 করি, বা এই যে -3 করেছিলাম, ডান পক্ষে আমাকে কি করতে হবে, -6 করতে হবে। তাহলে এখানে ডান পক্ষে করো, -5 করো, অর্থাৎ বাম পক্ষে আমি যেটা করবো, ডান পক্ষ সেটা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তো দেখো আমরা বাম পক্ষ ডান পক্ষ করলাম। এরপরে দেখো তো, এই যে +5 আর -5, আমাদের বীজগণিতে শেখা হয়েছে যে যদি সংখ্যা বা চলক যদি একই হয়, অর্থাৎ যদি চলক সাথে যদি সহগ থাকে এবং চলক সহগ যদি সেম হয়, হ্যাঁ, বা ধ্রুবপদ বা কনস্ট্যান্ট যেটাই হোক না কেন সমান হয়, শুধু চিহ্নটা পরিবর্তন হলে বা সদৃশ যদি হয়, চিহ্ন পরিবর্তন হলে অবশ্যই সেটা কী হবে, কাটাকাটি হবে। দেখো তো 5 আর 5 অবশ্যই সদৃশ, চিহ্ন কি একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কাটা যাবে। হ্যাঁ, তো এখানে দেখো তো, তাহলে থাকলো কি 2x, থাকলো কি 2x। এখন দেখো তো, 9 থেকে 5 বাদ দিলে কত হয়, 4 হয়। এরপরে তোমরা শিখছো যে যদি সমানের বাম পাশে যোগ থাকে, ডান পাশে বিয়োগ হয়, সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়। হ্যাঁ, তো তাহলে এখানে দেখো তো, x এর সাথে 2 এর কি সম্পর্ক রয়েছে, গুণের। তাহলে ওই পাশে কি হবে বলো তো, ভাগ হবে। ওকে, ভাগ হয়েছে কেন বুঝতে পারছো। তাহলে 2x কে 2 কাটাকাটি করো, 2x কে 2 আর 4 × 8, তাহলে আমাদের উত্তর কত হলো, 2। তাহলে এখানে x সমান কত লিখতে পারবা, x সমান কত হলো, 2। এটাকে বলা হয় আমাদের, কি বলা হয় এটাকে বলো তো, এটাকে সমাধান বলা হয়, বা এটাকে কি বলা হয়, মূল বলা হয়। তাহলে মূল কত, 2, সমাধান কত, 2। ওকে, সমাধান আর মূল একই জিনিস। এই হলো তোমাদের নিয়মের অঙ্ক। এইবার তোমাদের একটা অঙ্ক, ওই অঙ্কটাই দেখাবো, জাস্ট দেখো। আমাদের অঙ্কটা কি ছিল বলো তো, 2x + 5 = 9, 2x + 5 = 9। তো আমি একটু আগে বললাম যে সমানের বাম পাশে প্লাস থাকলে ডান পাশে কি হয়, মাইনাস হয়। তো দেখো তো, প্লাস 5 এর সাথে কি আছে, প্লাস আছে। তাহলে এই যে প্লাসটা ওই পাশে কি হবে,
মাইনাস হবে। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে কি থাকলো 2x। দেখো তো 9 থেকে 5 বাদ দিলে কত হয়? 4 হয়। এরপরে দেখো তো একটু আগে বললাম যে তোমাদের বাম পাশে গুণ থাকলে ডান পাশে কি হয়? ভাগ হয়। তাহলে দেখো তো 4 এর সাথে 2 কি হবে? ভাগ হবে। কাটাকাটি করো, 2 × 2 2 × 2 4। তাহলে আমার x এর মান কত হলো বলো তো? x এর মান কত হলো? x এর মান 2। ওকে, এটাও তোমার এক নিয়ম, এটাও তোমার নিয়ম। তোমার যেটা ভালো লাগবে সেটা করবে। অবশ্যই এই নিয়মটা করবে, এই নিয়মটা অনেক সহজ আছে। এইটা করতে হয় বাম পাশ ডান পাশ দিকে কোনটার সাথে কোনটা আমরা প্লাস মাইনাস করবো। যদি এখানে মাইনাস চিহ্ন থাকতো এখানে আমাদের প্লাস করতে হবে, এখানে প্লাস আছে সেজন্য মাইনাস করা লাগছে। ওকে, এই হলো তোমাদের এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান নির্ণয় এবং মূল নির্ণয়। এরপরে তোমাদের যে ধরো এই বাম পাশ ডান পাশ দুই পাশে তোমাদের চলক রয়েছে, সেই চলক দিয়ে কিছু অঙ্ক দিব। হ্যাঁ দেখো, এবার তোমাদের বাম পক্ষ এবং ডান পক্ষে উভয় পাশের চলক ইউজ করব। এতক্ষণ তোমাদের কি ইউজ করা হচ্ছিল? শুধু বাম পক্ষের চলক। হ্যাঁ, বাম পক্ষের চলক থাকলে কি বলেছিলাম? চলকটার কোনো সমস্যা নেই। যদি দুই পাশের চলক থাকে বাম পক্ষে বা ডান পক্ষে, যদি দুই পাশের চলক থাকে কি করতে হবে? চলকগুলোকে এক পাশে পার করতে হবে, অর্থাৎ চলকগুলোকে বাম পাশে পার করবা। দেখো তোমাদের একটা আমি অঙ্ক দিলাম যে 3x - 2, কি বললাম? 3x - 2, আর বললাম এখানে x+2, x+2। এখান থেকে তোমাকে প্রশ্ন করা হলো যে এই প্রশ্ন থেকে প্রশ্ন করা হলো সমীকরণটির সমাধান নির্ণয় করো। কি বলা হলো? সমীকরণটির সমাধান নির্ণয়। তো এই অঙ্কটা থেকে সমাধান নির্ণয় করো। তো তোমাকে বললাম যে যদি বাম পাশ ডান পাশ দুই পক্ষে চলক থাকে তাহলে চলকগুলোকে এক পাশে পার করতে হয়, অর্থাৎ চলকগুলো কোন পাশে পার করব? বাম পাশে পার করব। কি করব? বাম পাশে পার করব। তো চলক দেখো তো আমাদের 3x আছে, 3x লিখলাম। এই পাশে দেখো তো চলক আছে, তার আগে কি চিহ্ন আছে? অবশ্যই প্লাস চিহ্ন। প্লাস চিহ্নের পাশে আসলে কি হবে? মাইনাস। ওকে, মাইনাস হবে। হ্যাঁ, এরপরে দেখো তো এই পাশে 2 রয়েছে, আর এই যে -2 আমাদের ধ্রুবক, এই পাশে কি হবে? কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে +2। বুঝতে পারছো? +2। এরপরে দেখো তো এখানে 3x - x, কি বললাম? 3x - x। তো শুধু x আছে, x এর আগে কোনো যদি সংখ্যা না থাকে অর্থাৎ ধ্রুবক না থাকে বা কোনো যদি সহগ না থাকে, সেই সহগকে বলা হয় কত? 1। কত ধরা হয়? 1। তাহলে 3x - 1x, তাহলে 3x থেকে 1x বাদ দিলে কত হয়? কত হয় বলো তো? 2x। আর 2 2 যোগ করলে কত হয়? 4। এরপরে x = 4। এর পাশে দুইটা কি ছিল? গুণ ছিল। এর পাশে কি হবে? অবশ্যই ভাগ হবে। 2 × 2 2 × 4। তাহলে কত হবে? 2। তাহলে x সমান কত লিখতে পারবা? x সমান 2। ওকে, এই হলো তোমাদের সমাধান। এই হলো তোমাদের সমাধান বা মূল। এখন তোমাকে প্রশ্ন করা হলো সমাধান নির্ণয়ের পর শুদ্ধি পরীক্ষা করো। কি বললাম? শুদ্ধি পরীক্ষা করো। তাহলে এই অঙ্কটাকে আমি এখন শুদ্ধি পরীক্ষা দিয়ে দেখো। কি বললাম? এই অঙ্কটাকে শুদ্ধি পরীক্ষার সময় লিখবা এইভাবে যে শুদ্ধি পরীক্ষা লিখবা। ওকে, শুদ্ধি পরীক্ষা লিখবা। শুদ্ধি পরীক্ষা লেখার পর লিখবা যে বাম পক্ষ। কি বললাম? শুদ্ধি পরীক্ষার পর লিখবা বাম পক্ষ, আর লিখবা হচ্ছে ডান পক্ষ। তো বাম পক্ষ আর ডান পক্ষ। ওকে, বাম পক্ষ এবং ডান পক্ষ। তো বাম পক্ষে যেটা আছে, আমি কি বললাম? সমানের বাম পাশকে বলা হয় বাম পক্ষ, সমানের ডান পাশকে বলা হয় ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কি আছে বলো তো? 3x - 2, 3x - 2। আর ডান পক্ষে কি আছে বলো তো? x+2। কি আছে? x+2। হ্যাঁ, এখানে একটা করে সমান ইউজ করো, সমান ইউজ করো। এখন প্রশ্ন যে আমাদের বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান যদি সমান হয় তবে সেটা কি হবে? শুদ্ধি পরীক্ষা হবে। তো আমরা x এর মান কত? আমরা যদি x এর মান না দিই, এখানে x এর মান যদি ইউজ না করি, তাহলে x এর মান যদি আমরা না ইউজ করি তাহলে আমরা মান বের করতে পারবো? অবশ্যই পারবো না। তো x এর মান আমরা যেটা পেয়েছি, x এর মান কত পেয়েছি বলো তো? 2। এই যে x এর মান কত পাইলাম? x = 2। এই x = 2টা আমরা ইউজ করব। তো বসাও 3, x এর মান কত? 2 - 2। 3 × 6 - 2 = কত? 4। ওকে, তাহলে কত হলো আমাদের বাম পক্ষের মান? 4। বাম পক্ষের মান 4। তাহলে ইউজ করো x এর মান 2, 2 2 2 4, 2 2 4। দেখো তো আমাদের বাম পক্ষ কত ছিল? 4। বাম পক্ষ কত? 4। ডান পক্ষ কত? 4। তাহলে বাম পক্ষ সমান তুমি কি লিখতে পারবে বলো তো? বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারবা। এখন প্রশ্ন, তোমাকে বলা হয়েছিল শুদ্ধি পরীক্ষা করো। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবা। লেখার পর লিখবা যে এখানে এভাবে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিবা। ওকে, ঘিরে দিয়ে লিখবা শুদ্ধি পরীক্ষা করা হলো। কি লিখবা? শুদ্ধি পরীক্ষা করা হলো। ওকে, এভাবে লিখবা শুদ্ধি পরীক্ষা করা হলো। হ্যাঁ, এখন তুমি প্রশ্ন যে x এর মান দুই পাশে বাম পক্ষ ডান পক্ষ মেলেনি,
হ্যাঁ, তখন তুমি কি লিখবে শুদ্ধি পরীক্ষা করা হলো না বা শুদ্ধি পরীক্ষা করা গেল না, এরকম কখনোই হবে না। যদি আমাদের এই যে সমাধানটা বের হয়, অবশ্যই আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, নয়তো আমাদের শুদ্ধি পরীক্ষা কখনোই হবে না। আর যদি তোমাদের এক্স এর মান দিয়ে বাম পক্ষ ডান পক্ষ না মিলে, তাহলে সেটা তোমাদের অঙ্ক করতে অবশ্য কোথাও ভুল হয়েছে, নয়তো শুদ্ধি পরীক্ষায় হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে তোমাদের সমাধান এবং শুদ্ধি পরীক্ষা তোমাদের প্রশ্নে করা হলো একটা সৃজনশীল, একটা তোমাকে সমীকরণ দিয়ে দেওয়া হলো, সেখান থেকে বললো যে সমাধান নির্ণয় করো অথবা শুদ্ধি পরীক্ষা করো। হ্যাঁ, এইভাবে তোমাদের অবশ্যই করতে হবে। যদি ডাইরেক্ট শুদ্ধি পরীক্ষা বলে, অবশ্যই সমীকরণটি কী করতে হবে, সমাধান করতে হবে, তারপরে শুদ্ধি পরীক্ষা। ওকে, এই হলো তোমাদের সমাধান। এই সমাধানের অপর নাম কি বললাম, মূল। এটা মনে রাখবা, তোমাদের পরীক্ষায় সমাধান না কথা বলে মূল নির্ণয় করতে বলা হতে পারে, একই কথা। হ্যাঁ, এই হলো তোমাদের পার্ট 1-এর যে অঙ্কগুলো ছিল, অর্থাৎ আলোচনা। এরপরে পার্ট 2 তোমার বইয়ের যেসব কাজ নিয়ে অর্থাৎ আলোচনা নিয়ে শুরু করবো তোমাদের। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ।